প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা সিটি ছেড়ে যাব না, ইসরায়েলি হুমকির মুখে বলছেন বাসিন্দারা। ইসরায়েলের মন্ত্রিসভা গতকাল শুক্রবার ফিলিস্তিনের গাজা সিটির পুরোটা সামরিক উপায়ে দখল করে নেওয়ার পরিকল্পনা অনুমোদনের পর স্থানীয়দের মনে ভয় দানা বেঁধেছে। কেউ কেউ প্রতিবাদীও হয়ে উঠেছেন। উপত্যকাটির সবচেয়ে বড় এই শহরে বর্তমানে প্রায় 10 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছেন। ইসরায়েলের পরিকল্পনার মধ্যে রয়েছে এরই মধ্যে কয়েকবার বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের গাজা সিটি থেকে জোর করে আরও দক্ষিণে কেন্দ্রীভূত অঞ্চলে সরিয়ে নিয়ে যাওয়া। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর থেকে পরিবার নিয়ে অন্তত 8 বার বাস্তুচ্যুত হয়েছেন আহমেদ হিরোজ। এখন তার ঠাঁই হয়েছে গাজা সিটিতে। তিনি বলেন, খোদার নামে শপথ করে বলছি, আমি 100 বারের মতো মৃত্যুর মুখোমুখি হয়েছি। এখন আমার জন্য এখানেই মারা যাওয়া ভালো। আল জাজিরাকে আহমেদ হিরোজ বলেন, আমি কখনো এই জায়গা ছেড়ে যাব না। এরই মধ্যে আমরা অনাহার, দুর্ভোগ, নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হল এখানেই মারা যাওয়া। আমি কখনোই এই জায়গা ছেড়ে যাব না। এরই মধ্যে আমরা অনাহার, দুর্ভোগ, নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হল এখানেই মারা যাওয়া। আহমেদ হিরোজ গাজা সিটির বাসিন্দা। একসময় গাজা উপত্যকার নর্থ ইস্ট অঞ্চলের বেত হানুনে থাকতেন মাকজৌজা সাদা। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে এখন তার ঠাঁই হয়েছে গাজা সিটিতে। ইসরায়েলিদের পক্ষ থেকে নতুন করে জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকির মুখে এ নারী বলেন, দক্ষিণ আর নিরাপদ নয়, গাজা সিটিও নিরাপদ নয়, উত্তরাঞ্চলও নিরাপদ নয়। আমরা কোথায় যাব? আমরা কি নিজেদের সাগরে ছড়ে ফেলব? আতঙ্কের জনপদ গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, সেখানকার বাসিন্দারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। গতকাল দিনের শুরুতে ইসরায়েলের মন্ত্রিসভা গাজা সিটি খালি করে ফেলার অনুমোদন দেওয়ার পর থেকে বাসিন্দাদের মনে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দক্ষিণা নিরাপদ নয়, গাজা সিটিও নিরাপদ নয়, উত্তরাঞ্চলও নিরাপদ নয়। আমরা কোথায় যাব? আমরা কি নিজেদের সাগরে ছড়ে ফেলব? মাকজৌজা সাদা, গাজা সিটিতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি নারী। অবশিষ্ট যা কিছু মালপত্র আছে অনেকেই সেগুলো গুছিয়ে নিচ্ছেন। এ বিষয়ে মাহমুদ বলেন, তারা কোথায় যাচ্ছেন তারা জানেন না। শেষ মুহূর্তে তারা ধরা পড়তে চান না। ইসরায়েলি সামরিক বাহিনী যখন জোর করে বের করে দেবে তখন তারা প্রস্তুত থাকতে চান। মাহমুদ আরও বলেন, গাজা সিটিতে ভয়, উদ্বেগ ও হতাশা সবই বাড়ছে। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া বলেন, বাসিন্দারা বারবার জোরপূর্বক বাস্তুচ্যুত হতে হতে ক্লান্ত হয়ে পড়েছেন। তবে এবার বাস্তুচ্যুতির আশঙ্কা আরও বড় বিপদ হয়ে দেখা দিয়েছে। হাসপাতাল নেই, সুপেয় জলের ফ্যাসিলিটি নেই, অন্যান্য অবকাঠামোও ধ্বংস হয়ে যাওয়ায় বিপদ আগের থেকে বেড়েছে। যারা হাঁটতে পারেন না এমন বয়স্কদের সরিয়ে নিতে হবে। হাঁটাচলা করতে পারেন না এমন রোগী আছেন, আহত মানুষ আছেন, আমরা তাদের ফেলে চলে যেতে পারি না, বলেন আমজাদ শাওয়া। ঝুঁকিতে প্রায় 9 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের বিতর্কিত বাস্তুচ্যুতির পরিকল্পনার খবর সামনে আসার সঙ্গে সঙ্গে ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের ঝুঁকির থাকা মানুষের উপর হামলা জোরালো করেছে। গতকাল হত্যা করা হয়েছে অন্তত 36 জনকে। গাজার চিকিৎসা সূত্রগুলো বলছে, হামলার সময় নিহত 36 জনের মধ্যে অন্তত 21 জন ত্রাণ নিতে গিয়েছিলেন। গাজার দক্ষিণাঞ্চলের বানি সোহেলি এলাকার পৌর হাসপাতালে গতকাল ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস শহরের পূর্বে এই হাসপাতালের অবস্থান। হামলায় অন্তত 2 জন নিহত হওয়ার খবর আল জাজিরাকে জানিয়েছে নাসের হাসপাতাল। জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রতিবেদন করতে গিয়ে আল জাজিরার জার্নালিস্ট হুদা আবদেল হামিদ জানান, গাজা উপত্যকায় কার্যক্রম সম্পন্ন করা একটি বিতর্কিত ফাউন্ডেশনের অন্তত 4টি কেন্দ্রে ত্রাণের খাবার নিতে গিয়ে এখনও পর্যন্ত 1300 জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। গাজা জুড়ে এমন আরও 12টি কেন্দ্র চলছে। কবে নাগাদ গাজা সিটি পুরোপুরি দখলে নেওয়া হবে তার সুনির্দিষ্ট সময়সীমা জানায়নি ইসরায়েলি বাহিনী, বলেন আবদেল হামিদ। তিনি জানান, গাজার সঙ্গে ইসরায়েলের দক্ষিণ সীমান্তে সেনা স্থানান্তর দেখে নতুন স্থল অভিযানের আশঙ্কা করা হচ্ছে। গাজা সিটি থেকে জোর করে 9 লাখেরও বেশি ফিলিস্তিনিকে সরিয়ে নিতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এদিকে জরিদার প্রথা রক্ষায় এক তরুণীকে বিয়ে করলেন 2 ভাই। তীব্র সমালোচনা। ভারতের হিমাচল প্রদেশে 2 ভাই মিলে এক তরুণীকে বিয়ে করেছেন। এ নিয়ে সাধারণ মানুষ ও ভারতের গণমাধ্যমে ব্যাপক হইচই হয়েছে। তবে তারা বলছেন, জনসমালোচনা তাদের কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি, বরং তারা গর্ববোধ করেন, কারণ এটি হট্টি গোষ্ঠীর শত শত বছরের পুরনো প্রথা। হিমাচল প্রদেশের শিল্লাই এলাকার ঠিন্ড পরিবারের নেগি ভাইয়েরা ঐতিহ্যবাহী বহুপতিত্বের জরিদার প্রথা অনুযায়ী কুনহাট গ্রামের সুনিতা চৌহানকে বিয়ে করেছেন। তারা জানান, এ সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত বিশ্বাসের বিষয় নয়, বরং জরিদার নামে পরিচিত এই প্রথা একজন স্ত্রীর একাধিক ভাইকে
স্বামী হিসেবে গ্রহণের সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে। ফেসবুকে দেওয়া এক ভিডিওতে প্রদীপ নেগি বলেন, হট্টি গোষ্ঠীতে এই প্রথা বহু প্রজন্ম ধরে চলছে এবং চলতে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গালাগালি দিচ্ছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্রদীপ আরও বলেন, জড়িদার প্রথা শুধু তাদের অঞ্চলে নয়, উত্তরাখণ্ডের জৌনসার বাওয়ার এলাকাতেও প্রচলিত। সেখানে এ ধরনের বিয়েতে দুই বর একই কনের সঙ্গে মালা বদল করে থাকেন। প্রদীপের ভাই কপিল বলেন, তাদের বিয়ে সম্পূর্ণ স্বেচ্ছায় হয়েছে, জোরপূর্বক নয়। তারা দুই ভাই, তাদের স্ত্রী এবং দুই পরিবারের সবার সম্মতিতেই এ বিয়ে হয়েছে। প্রদীপ বলেন, আমি আমাদের প্রথা ও সংস্কৃতির পক্ষে কথা বলতেই থাকব। যারা আমাদের রীতি জানেন না তারাও মতামত দিচ্ছেন। আমরা সবাই মিলেই বিয়েতে রাজি হয়েছি। আমাদের পরিবার ও সমাজ এতে খুশি। প্রদীপ বলেন, আমাদের পরিবার আর্থিকভাবে দুর্বল, জমিজমাও খুব কম, খ্যাতি পাওয়ার কোনো বাসনাও আমাদের নেই। প্রদীপের ভাই কপিল বলেন, আমরা খবরের শিরোনাম হওয়ার জন্য বিয়ে করিনি। প্রদীপ শেষ করেন এই বলে, আমাদের বিয়ের একমাত্র উদ্দেশ্য একসঙ্গে থাকা ও একে অপরকে ভালোবাসা। মানুষকে অনুরোধ করব, আমাদের সমালোচনা করবেন না। আমাদের নিজের জীবন আছে আর আমরা এতে সুখী। এই দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হয়েছে শিল্লাই গ্রামের শিরমৌর জেলার ট্রান্সগিরি এলাকায়। গত 12ই জুলাই শুরু হয়ে 3 দিন ধরে চলে এই বিয়ের অনুষ্ঠান। এতে ছিল নাচ, স্থানীয় লোকগান আর গ্রামীণ উৎসবের আমেজ। এই পুরনো প্রথা পাহাড়ি কৃষি সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে পৈতৃক জমি ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকে না। এ ধরনের বিয়েতে সাধারণত বড় ভাইকে সন্তানের আইনিগত পিতা হিসেবে ধরা হয়। অপরদিকে প্রতিরক্ষা খাতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা কানাডার, বাড়বে সৈন্যদের বেতন। ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে কানাডা সরকার বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় ঘোষণা করেছে। শুক্রবার 8 আগস্ট দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন। সেই সঙ্গে সেনা সদস্যদের বেতন বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি। কার্নি গত এপ্রিল মাসে দায়িত্ব নেবার পর থেকেই একাধিকবার সতর্ক করেছেন, তাদের সেনাবাহিনী ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুত নয়। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিরাপত্তাকে অবহেলা করেছি, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা এবং শীতল যুদ্ধ পরবর্তী সময়ে পুনর্গঠিত আন্তর্জাতিক ব্যবস্থা এখন চাপের মুখে রয়েছে। কার্নি বলেন, সেনাবাহিনীর সর্বনিম্ন পদমর্যাদা সদস্যদের জন্য 20% বেতন বৃদ্ধি করা হবে। সৈন্যদের এই বেতন বৃদ্ধিতে 2 বিলিয়ন কানাডিয়ান ডলার বা 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। এ অর্থ এই বছরের জন্য পরিকল্পিত নতুন 9 বিলিয়ন কানাডিয়ান ডলারের সামরিক বিনিয়োগের অংশ। এছাড়াও যুদ্ধযান, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জামে বিনিয়োগ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা খাতে জিডিপির 5% ব্যয়ের দাবি জানিয়েছেন। তিনি মনে করেন, পর্যাপ্ত ব্যয় না করলে যুক্তরাষ্ট্র জোটের দেশগুলোকে সুরক্ষা নাও দিতে পারে। সবশেষ জানিয়ে দেব, রাশিয়ায় ফের ভূমিকম্পের আঘাত। ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল রাশিয়ায়। কেঁপে উঠল দেশটির কুরিল দ্বীপপুঞ্জ। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 6.4। শনিবার কুরিল দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র ইএমএসসি এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ 10 কিলোমিটার, প্রায় 6.2 মাইল গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি। এর আগে গত 30 জুলাই স্মরণকালের শক্তিশালী 8.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে রাশিয়ায়। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত 14টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ওই দিন ভোরে রাশিয়ার দূর প্রান্তের কামচাটকা অঞ্চলে প্রায় 4 মিটার উচ্চতা জলোচ্ছ্বাস দেখা যায়। উল্লেখ্য, রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে মাঝে মধ্যেই মাঝারি থেকে তীব্র মাত্রার ভূকম্পন অনুভূত হয়।